কোকা কোলা পান করা কি মুসলিমদের জন্য হারাম? কোক কি শূকরের রক্ত বা চর্বি দিয়ে তৈরি? কোক তৈরিতে কি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার হয়? কেন কোকের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পরও কোম্পানিটি কোক তৈরির রেসিপি কখনো রিভিল করেনি? কোকা কোলা কি ফিলিস্তিনি মুসলিমদের রক্তক্ষেকো দখলদারদের পণ্য, নাকি কোনো ইহুদি মালিকানাধীন প্রতিষ্ঠান? কেন বারবার কোক বয়কটের ডাক আসে? মোট কথা, কোকের অপরাধ কি? বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কোকা কোলা। অস্বীকৃত ও স্বীকৃত মিলিয়ে 230টিরও বেশি দেশের মধ্যে অন্তত 200-র বেশি দেশে প্রতিদিন 1.5 বিলিয়ন কোক বিক্রি হয় বলে দাবি করা হয়েছে কোকের অফিসিয়াল ওয়েবসাইটে। সারা বিশ্বে যত প্রকার পানীয় আছে তার মধ্যে অন্যতম পানীয়টি হলো কোকা কোলা। যার নাম শোনেনি এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। ব্যতিক্রম ছিল না বাংলাদেশেও। উৎসব আনন্দে কোকা কোলা ছিল সবার চাহিদার শীর্ষে। শুরু থেকেই পানীয়টি বারবার বিতর্কের সৃষ্টি করেছে, সম্মুখীন হয়েছে একাধিক মামলার। 2000-এর দশকের গোড়ার দিকে এই সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয়। স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব, পরিবেশগত সমস্যা, পশু পরীক্ষা, অর্থনৈতিক ব্যবসায়িক অনুশীলন এবং কর্মচারীদের সমস্যা নিয়েও ছিল বিতর্ক। পানীয়টিতে মাদক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মেশানোর বিষয়টি খবরে উঠে এসেছে একাধিকবার, হয়েছে একাধিক মামলাও। তবুও কোক তাদের রেসিপি বিশ্ববাসীর সামনে খোলাসা করেনি কখনো। মজার ব্যাপার হলো, পৃথিবীতে যত গোপন বিষয় আছে তার মধ্যে অন্যতম একটি হলো কোকের রেসিপি। কোকা কোলা তৈরি করেছিলেন জন পেম্বারটন নামক নেশাগ্রস্ত একজন ড্রাগিস্ট বা ফার্মাসিস্ট, বলতে পারেন হাতুড়ে ডাক্তার। দাসপ্রথা নিয়ে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পেম্বারটন সেনাবাহিনীতে যোগ দেন। ব্যাটল অফ কলম্বাসের লড়াইয়ের সময় মারাত্মকভাবে আহত হয়ে আর্মি থেকে অব্যাহতি নেন। ব্যথা উপশমের জন্য তখন পেম্বারটন রেগুলার মরফিন ইনজেকশন নিতেন, দিনে 3 থেকে 4 বার। সেখান থেকেই শুরু হয় মরফিন নেশার আসক্তি। তখন মরফিন ছিল অনেক কস্টলি ড্রাগ, তাই পেম্বারটন তার নেশার বিকল্পের খোঁজে ফার্মেসিতে দিনরাত গবেষণা চালাতেন। দীর্ঘ গবেষণার পর 1886 সালে তিনি কোকা পাতার সাথে কোলা বাদাম মিশিয়ে একটি পানীয় তৈরি করতে সক্ষম হন। তবে তার জীবনে ম্যাজিকটা ঘটল যখনই তিনি এই মিশ্রণের সাথে সোডা ওয়াটার মিশিয়ে চুমুক দিলেন। এর স্বাদে অভিভূত হয়ে তিনি পানীয়টির ফিডব্যাক নিতে এটাকে বিভিন্ন মানুষকে খাইয়ে পরীক্ষা চালান এবং ভূয়সী প্রশংসা পায় তার আবিষ্কার। প্রাথমিকভাবে এটার নাম ছিল কোকা ওয়াইন বা ফ্রেঞ্চ ওয়াইন কোকা। পরবর্তীতে বিজ্ঞাপনের খাতিরে নতুন নামকরণ হয় কোকা কোলা। প্রথম দিকে কোক পাতা ও কোরা বাদামের ক্যাফিনযুক্ত সিরাপ তৈরির রেসিপির সাথে মিশ্রিত করে মাথা ব্যথার ঔষধ হিসেবে বিক্রি হয় এই পানীয়। অনেকেই ব্রেইন টনিক হিসেবে পান করত, কারণ এতে মানসিক অবসাদ কাটত। 1888 সালে আফিম ও মরফিনের অ্যাডিকশন থেকে পেটের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান পেম্বারটন। তবে মৃত্যুর আগের বছর কোকের রেসিপি আটলান্টার একজন ফার্মেসি ব্যবসায়ী গ্রিগস ক্যাডলারের কাছে মাত্র $2300 বিক্রি করে দেন। এদিকে ক্যাডলার ছিলেন শার্প ব্যবসায়ী মাইন্ডের লোক। তিনি শুরুতেই মানুষকে পানীয়টির প্রতি আসক্ত করতে বিনামূল্যে কুপন বিতরণ শুরু করেন। দ্রুতই কোকা কোলার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং হয়ে ওঠে অল আমেরিকান বেভারেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ক্যাডলারের জন্য গেম চেঞ্জিং সময়। ক্যাডলার কৌশলে কোকের সাথে দেশপ্রেমের ট্যাগ জুড়ে দেন। সেই সময় হাজার হাজার আমেরিকান সৈন্যকে বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। কোকা কোলার প্রেসিডেন্ট রবার্ট উডরাফ ঘোষণা দেন, প্রতি বোতল কোকের দাম হবে 5 সেন্ট, আর এই অর্থ ব্যয় হবে মার্কিন সৈন্যদের জন্য। ব্যাস, অতি সহজে দেশপ্রেমের ইতিহাসের সঙ্গে যুক্ত হয় কোকা কোলা। মূলত সৈন্যদের হাত ধরেই কোক ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশে প্রবেশ করে। কোকের জনপ্রিয়তার পাশাপাশি রাইভাল কোম্পানিগুলোর সাথে দুশ্মনীটাও বাড়তে থাকে। প্রতিদ্বন্দ্বী অনেক কোম্পানি কোকের রেসিপি সম্পর্কে গবেষণা করেছে। পরিপূর্ণ সফলতা না পেয়ে প্রতিহিংসাবশত কোকের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেয়। যেমন মরক্কোতে প্রচার করা হয় কোকা কোলাতে শূকরের রক্ত মেশানো হয়। আফ্রিকায় বলা হয় কোকা কোলাতে কড়া ডোজের কোকেন মেশানো হয়। এদিকে ভারতে প্রচার করা হয় কোকা কোলাতে মানুষের দেহের বর্জ্য পদার্থ মেশানো হয়। 2006 সালে ভারতের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট পেপসি ও কোকা কোলার বেশ কিছু নমুনা পরীক্ষা করে কীটনাশক পাওয়ার দাবি করেছিলেন। এই সংস্থার প্রধান সুনিতা নারায়ণ বলেছিলেন, ভারতের 12টি রাজ্য থেকে নমুনা পরীক্ষা করে তারা পেপসিতে 2003-এর তুলনায় 2006-এ 30 গুণ বেশি কীটনাশক পেয়েছে, আর কোকা কোলায় এই পরিমাণ আগের তুলনায় 25 গুণ বেশি। যদিও উভয় কোলা কোম্পানি অভিযোগগুলো অস্বীকার করেছে। কিছু কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কোম্পানি দুটোর জনপ্রিয়তার কাছে শেষ পর্যন্ত কোনো কিছুই টিকতে পারেনি। আমেরিকার এক গবেষক উইলিয়াম পাউন্ডস্টোন বিগ সিক্রেট নামে একটি বইতে কোকের রহস্য উন্মোচনের কথা লিখেছেন। তিনি যে সম্ভাব্য উপাদানগুলোর কথা বলেছেন সেগুলো হলো চিনি, ক্যাফেইন, ক্যারামেল, ফসফরিক অ্যাসিড, কোক পাতার নির্যাস, কোলানাট, সাইট্রিক অ্যাসিড, কমলা লেবু, লাইম জুস, দারুচিনি, জয়ফলের তেল, নেরুলি তেল,
গ্লিসারিন, ভ্যানিলা এবং 7X নামের এক রিয়েল থিং। এই রিয়েল থিং সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। পাউন্ডস্টোনকে জিজ্ঞাসা করা হলে তিনিও সঠিকভাবে এর পরিচয় দিতে পারেননি। আমেরিকার ট্রাস্ট কোম্পানি অব জর্জিয়া ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে 7X চিহ্নিত কোকের রিয়েল থিং সযত্নে রাখা হয়েছে। 10 জন অফিসারের কাছে এই ফর্মুলার চাবিকাঠি আছে, যাদের একসঙ্গে বসবাস এবং চলাফেরাও নিষিদ্ধ। কোকের রেসিপি নিয়ে কাজ করার জন্য 2011 ডিসেম্বরে কোকাকোলা 6.6 ফুট মোটা একটি ধাতব ভল্ট তৈরি করে, যেখানে শুধু সিলেক্টেড কিছু মেম্বারের প্রবেশাধিকার আছে। যারা প্রবেশ করে তারাও জানে না কোকের রেসিপি সম্পর্কে, কারণ কোক তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলোর সাথে কর্মীরা পরিচিত হলেও উপাদানগুলোর বোতলে কোনো লেবেল না থাকায় তারা জানে না কোন উপাদানের কি নাম। মূলত গন্ধ এবং রং দেখে উপাদানগুলো ব্যবহার করেন তারা। এত বছরেও কোকের রেসিপি কেউ জানতে পারেনি, সম্ভবত আর জানতে পারবেও না। অনুমান নির্ভর তৈরি পানীয়গুলো কোনোটি কোকের মতো স্বাদ আনতে পারেনি। কোকের রেসিপি রহস্যই রয়ে গেছে। কোকাকোলা কোম্পানির জন্য বয়কট নতুন কোনো শব্দ নয়। 1972 সালে সর্বপ্রথম আমেরিকায় অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্ট থেকে কোকাকোলা বয়কটের ডাক ওঠে। অ্যাপারথাইড মানে বিভাজন, অর্থাৎ কালো বা সাদা বর্ণের বিভক্তিতে মানুষকে বিভক্ত করা। বর্ণবাদিতার সহযোগী হিসেবে কোকাকোলা বয়কটের উল্লেখযোগ্য ডাক এটিই ছিল প্রথম। তবে এর আগে 1971 সালেও ডাবলিনে বয়কটের ডাক উঠেছিল। এরপর 1977-এ নানান অভিযোগে ভারত থেকে কোকাকোলাকে তাড়িয়ে দেয় তৎকালীন জনতা পার্টি সরকার। কোকাকোলাকে বলা হয়েছে 60% শেয়ার কোনো দেশীয় সংস্থার কাছে হস্তান্তর করতে এবং কোক তৈরির ফর্মুলাও ওই ভারতীয় অংশীদারকে দিয়ে দিতে, নইলে ভারতে তাদের কার্যকলাপ বন্ধ করতে হবে। 60% শেয়ার দিতে রাজি হলেও ফর্মুলা শেয়ার করতে রাজি হয়নি কোকাকোলা, তাই তারা ভারত থেকে বাণিজ্য গুটিয়ে নিয়েছিল। জনতা পার্টি সরকারের পতন হলে আবারও ফিরে আসে কোকাকোলা। তবে 1999 এবং 2003 সালে আবারও ভারতে কৃষকরা পানির উৎস এক্সপ্লয়েট করার অভিযোগে কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল। একই কারণে 2009 সালে বলিভিয়াতেও কোক বয়কটের ডাক উঠেছিল। 1980 সালে নরওয়ে, সুইডেন ও আয়ারল্যান্ড সহ বেশ কিছু দেশে কোকাকোলা বয়কটের ডাক ওঠে। অভিযোগ ছিল পানীয়টি কৃত্রিম উপায়ে মিষ্টি করা হয় এবং এটি পান করলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়বে। একই বছর সোভিয়েতের সাথে কোকাকোলার সম্পৃক্ততার গুঞ্জনও উঠেছিল। 90-এর দশকেও 2 বার কোকাকোলা বয়কটের ডাক আসে। 1990 সালে ইউরোপের দেশ যেমন ফ্রান্স, ইটালি এবং বেলজিয়ামে স্বাস্থ্য ঝুঁকি, সমাজ ও প্রকৃতির উপর বিরূপ প্রভাবের অভিযোগে বয়কট। আর 1994 সালে প্রকৃতি ড্যামেজ ও হিউম্যান রাইট অ্যাবিউজের অভিযোগে কলম্বিয়াতে বয়কটের ডাক এসেছিল। 1967 থেকে 1991 পর্যন্ত আরব লীগের দীর্ঘ বয়কটও ফেস করেছে কোক। কারণ ছিল ফিলিস্তিন থেকে দখল করা ভূমিতে ইসরায়েলের সহায়তায় কারখানা স্থাপন। 2002 সালে বেনেবার্গ থেকে কোকের প্ল্যান্ট ফিলিস্তিনের কিরিয়াত গ্যাটে স্থানান্তরের জন্য ইসরায়েলকে বড় অঙ্কের অর্থ দেয় তারা, আর ঘোষণা দেয় সেই প্ল্যান্টে কাজ করবে শুধুমাত্র ইসরায়েলিরা। এই ঘটনায় 2003 সালে আবারও মিডল ইস্টে কোক বয়কট শুরু হয়। 2005 সালে কলম্বিয়াতে মানবাধিকার লঙ্ঘনের জন্য কোকাকোলা গ্লোবাল বয়কটের শিকার হয়েছে। 2014-তে LGBTQ এর সাপোর্টে সুচি উইন্টার অলিম্পিক্স অনুষ্ঠান স্পন্সর করেও বয়কটের মুখোমুখি হয়েছে এই কোম্পানি। বর্তমানে সারা বিশ্ব জুড়ে চলছে বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন বা BDS মুভমেন্ট, যেখানে শুধু মুসলিমরা নয়, সারা পৃথিবীতে মানবাধিকারের চর্চাকারী মানুষ কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। শুধু কোকাকোলার জন্য নয়, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের হিংস্র পলিসিকে সাপোর্ট করা সব কোম্পানির বিরুদ্ধেই এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। কোকাকোলার বিরুদ্ধে এই পর্যন্ত যত বয়কটের ডাক এসেছে তার মেজর কারণগুলো ছিল প্রকৃতির ক্ষতি সাধন অথবা মানবাধিকার লঙ্ঘন বা মানবাধিকার লঙ্ঘনকে সাপোর্ট করা, জাতিবিদ্বেষ ও বিভাজন তৈরি, নয়তো রাজনৈতিক কারণে। 1996 সাল থেকেই কোকাকোলা ইসরায়েলের কট্টর সমর্থক। 1997 সালে ইসরায়েলের গভর্নমেন্ট ইকোনমিক মিশন ইসরায়েল বিজনেস অ্যাওয়ার্ডস ডিনারে কোকাকোলাকে গত 30 বছর ধরে ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন এবং ইসরায়েলকে আরব লীগের বয়কট মেনে চলতে অস্বীকার করার জন্য সম্মানিত করে। কোকাকোলা বার্ষিক আমেরিকান ইসরায়েলি চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ডে ফান্ডিং করে। এই চেম্বার অফ কমার্স এমন সব কোম্পানিকে পুরস্কৃত করে যারা ইসরায়েলি অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। 2009 সালে কোকাকোলা ইসরায়েলি লবি AIPAC-কে পুরস্কৃত করে, কারণ তারাই জাতিসংঘের গাজায় যুদ্ধবন্ধের প্রয়াসকে ব্যাহত করে এবং যুদ্ধ পরিচালনায় সিনেটকে প্রভাবিত করে। 2008 সালে কোকাকোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল চ্যালেঞ্জ ফান্ডকে ইসরায়েলে একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ খোঁজার দায়িত্ব দেয়। এর বিনিময়ে তাদেরকে দেওয়া হয় ব্ল্যাঙ্ক চেক। চুক্তিটি ছিল ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে একটি ব্যতিক্রমী ঘটনা। 2009 সালে কোকাকোলা ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিজার মতো ওয়ান্টেড যুদ্ধ অপরাধীকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে।
এই ব্রিগেডিয়ার ও তার ইউনিট 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় 300-র বেশি মিশরীয় যুদ্ধবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করে। শ্যারনের অধীনে এই ব্রিগেডিয়ার বেন এলিয়েজার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জেনিনে ভয়াবহ গণহত্যার নির্দেশও তিনিই দেন। খোদ জাতিসংঘ জেনিনের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে নিন্দা জ্ঞাপন করেছে। সেরকম চিহ্নিত একজন যুদ্ধ অপরাধীকে পুরস্কৃত করে কোকাকোলা। বুঝতেই পারছেন কোকাকোলা কেন যুদ্ধ অপরাধের মতো কাজে লিপ্ত হয়। ইসরায়েলের সাথে কোকাকোলার এমন ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পর খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর যে কোনো মানবিক মানুষ কোকাকোলা বর্জন করবে। নির্লজ্জের মতো কোক স্টুডিওর কনসার্টে যাবে না যদি বিবেক জাগ্রত থাকে। আর ইসরায়েলের কথায় আসলে বলতে হয়, কোকাকোলাও ওপেনলি ইসরায়েলকে সমর্থন দেয় না, এমনকি নাম উচ্চারণের সাহসও করে না। কিন্তু কোক যে চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী তার অনেক প্রমাণ আছে। শেয়ারে কোক নামে একটা ক্যাম্পেইন ছিল কোকের। গ্রাহকরা চাইলে নিজের পছন্দের নাম দিয়ে বোতল ডিজাইন করে নিতে পারত। আপনি বোতলে ইসরায়েলের নাম প্রিন্ট করতে পারবেন, হিটলারের নাজি বাহিনীর নামও প্রিন্ট করতে পারবেন, কিন্তু ফিলিস্তিনের নাম প্রিন্ট করতে পারবেন না। এমনকি মুহাম্মদ নামটি প্রিন্ট করার অপশন ছিল না। রাশিয়াতে কোক তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে কারণ তারা ইউক্রেনে হামলা করেছে। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের সমস্ত মানুষ নির্বিচারে হত্যা করলেও সেখানে কোক বন্ধ হয় না, বরং সহায়তা পায়, পুরস্কৃত হয়। জাতিসংঘ বেশ কিছু কোম্পানিকে বিভিন্ন কারণে ব্ল্যাকলিস্টেড করে রেখেছে, যেমন মানবাধিকার লঙ্ঘন, জাতিবিদ্বেষকে সমর্থন দেওয়ার মতো অনেক ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত থাকার অপরাধে। তার মধ্যে কোক অন্যতম একটি কোম্পানি ছিল। যদিও কোনো এক গায়েবী চাপে এই লিস্ট থেকে কোকের নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে জাতিসংঘ। গত ঈদুল আজহার ঈদকে সামনে রেখে বাংলাদেশে কোকাকোলা একটি বিজ্ঞাপন প্রচার করেছিল, যেখানে ইসরায়েলকে তারা নাম উচ্চারণ না করে ওই জায়গা বলে সম্বোধন করেছে। মানুষ দুইটা পরিস্থিতিতে কোনো কিছুর নাম নিতে কুণ্ঠাবোধ করে। এক হলো কঠিন ভয় ও ঘৃণা, আর দুই অতিমাত্রায় সম্মান, বলতে পারেন ঈশ্বরের মতো ভক্তি করলে। ইসরায়েল তো কোকাকোলার স্বামী ছিল না। বাঙালি কালচারে বিশেষ করে সনাতনী হলে নারীরা স্বামীর নাম মুখে নেয় না। কোকাকোলা কি দখলদার ইসরায়েলকে স্বামী হিসেবে সম্মান দিচ্ছে, নাকি বাংলায় যেমন মির্জাফর অথবা মুসলিম ইতিহাসে ফেরাউন এতটাই ঘৃণ্য যে কোনো মানুষ এই নামগুলো তার সন্তানের নাম হিসেবে কখনো কনসিডার করে না? একইভাবে ইসরায়েলের নামটিও কি এতটাই জঘন্য যে কোকাকোলা সেই নাম উচ্চারণ করতে লজ্জা পেয়েছিল? কোক ইসরায়েলে আবিষ্কৃত হয়নি, কোনো ইহুদি এর মালিকও নয়। কোকাকোলা আবিষ্কারও কোনো ইহুদি করেনি। কোকাকোলার টপ 3 শেয়ার হোল্ডার হলো বার্কশায়ার হ্যাথওয়ে, ভ্যানগার্ড ট্রাস্ট এবং ব্ল্যাক রক। বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট, আর ভ্যানগার্ড ট্রাস্টের মালিক হলো এর শেয়ার হোল্ডাররা। ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক হলো বিশ্বের সবচেয়ে বড় দুটি ইনভেস্টমেন্ট ফার্ম। এই ফার্মগুলোর টপ ইনভেস্টর কারা এবং তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক কি বা কেমন, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। এই দুটো কোম্পানি সম্পর্কে আপনারা চাইলে আলাদা ভিডিও নিয়ে হাজির হব। আমেরিকার সরকার যেমন শুরু থেকে চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে, কোকাকোলাও তেমনই একটি কোম্পানি। কোকাকোলা একা নয়, আরও অনেক আমেরিকান কোম্পানি শুরু থেকেই ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে আসছে এবং ফিলিস্তিনের ধ্বংসে জোরালো ভূমিকা পালন করছে।